সূর্য ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, হুম, গাড়ি ছাড়বি নাকি আমি মাঝ রাস্তায় অন্য ড্রাইভারের খোঁজ লাগাবো? আরুষ ঢোক গিলল, আমতা আমতা করে বলল, স্যার একটু আগের মেয়েটা। কি হয়েছে? মেয়েটা তার কলেজ কার্ড ফেলে গেছে। সূর্য বিরক্ত হলো বেজায়। ছেলেটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কি মেয়ে মেয়ে করে হেদিয়ে মরছে? কণ্ঠে বেশ বিরক্তি নিয়ে সূর্য বলল, তো কলেজ কার্ড অনুযায়ী মেয়েটার নাম পৃথা ইসলাম, বাবার নাম পলাশ শিকদার, মায়ের নাম সুফিয়া বেগম। ল্যাপটপের কিবোর্ডে হাত থেমে গেল সূর্যের। তড়িৎ গতিতে সে ফিরে তাকালো আরুষের পানে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না ছেলেটা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললি তুই? আবার বলতো। আরুষ আরেকবার উল্টে পাল্টে দেখলো কলেজ কার্ডটা, অতঃপর আবার বলল, স্যার এই মেয়েটাই সম্ভবত আপনার মুরগির বাচ্চার মতো বউ ছিল। কার্ডের জন্ম তারিখ অনুসারে এই মেয়েটার বয়স 17। সূর্য নিজের কোল থেকে ল্যাপটপটা পাশে রাখলো দ্রুত। হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে আশেপাশে দৃষ্টি নিক্ষেপ করলো। অস্থির কণ্ঠে শুধালো, কোথায় আমার বউ কোথায়? আরুষ হাত দিয়ে সম্মুখের দিকে একটা চলন্ত বাস দেখিয়ে দিল। মিনমিনিয়ে বলল, আপনার বউ ওই বাসে চলে গেছে স্যার। সূর্য তাকালো বাসের পানে, কপাল কুঁচকে বলল, তাহলে তুই এখানে এখানে দাঁড়িয়ে আছিস কেন আহম্মক? তাড়াতাড়ি বাসটার পিছনে। আরুষ ব্যস্ত পায়ে গাড়িতে উঠে বসলো। সূর্য উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল। ছুটে চলল বাসটার পিছু পিছু। কিন্তু হায়, ভাগ্য বুঝি এবারও সহায় হলো না। কিছুটা দূরে গিয়ে আবারও জ্যামে পড়ে বাসটা হারিয়ে ফেলল সূর্য আর আরুষ। হতাশ হলো সূর্য। গাড়ির সিটের সাথে গায়ে এলে দিয়ে থমথমে কণ্ঠে বলল, একবার দেখা পাই আমার বেয়াদব বউটার। আগে 2-4টা থাপ্পড় মেরে নেব, তারপর আদর ভালোবাসা। চালিয়ে মারছে শুধু আমায়। আরুষ চুপ রইল, উত্তর দিল না কোনো। কিঞ্চিত সময় পর আবারও নিজেই মুখ খুলল সূর্য। হতাশ কণ্ঠে বলল, আমি বউকে খোঁজে মরছি আর বউটা আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এবার মুখ খুলল আরুষ। মিনমিনে কণ্ঠে বলল, ও কিন্তু স্যার আপনার বউ তো জানে না আপনি তাকে খুঁজছেন। তেতে উঠল সূর্য। দাঁতের দাঁত চেপে বলল, কেন জানবে না? মাত্র 10 বছর বয়সে আমার মতো একটা দামড়া ছেলেকে বিয়ে করে জামাই জুটিয়ে ফেলতে পারলো, অথচ তার জামাই যে তাকে খুঁজতে পারে তা জানে না। লেদা বউ আমার। ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল সূর্য। চোখ বন্ধ করে নিল সিটের সাথে মাথা এলিয়ে। কিঞ্চিত অতিবাহিত হতেই কিছু একটা ভেবে ধপ করে চোখ খুলল সূর্য। সোজা হয়ে বসে বলল, আমার বউ কি আমাদের গাড়ির সামনে পড়ে কোনো ব্যথা পেয়েছে? আরুষ আমতা আমতা শুরু করলো। এখন যদি সে বলে দেয় যে মেয়েটার হাত ছুলে গেছে, তাহলে কেমন রিয়েক্ট করবে সূর্য? নিশ্চয়ই তাকে এই মাঝ রাস্তায় গাড়ি থেকে ঠেলে ফেলে দিবে। আর যদি না বলে বা মিথ্যে বলে, তবে পরে জানতে পারলে ঘাড় থেকে মাথা আলাদা করে দিবে। সে হিসেবে সত্যিটা বলাই বাঞ্ছনীয়। আরুষ সময় নিল একটু, অতপর তুতলিয়ে বলল, হাতের কনুইটা একটু ছুলে গেছে, রক্ত বেরিয়েছিল। সূর্যের বুকটা ছ্যাদ করে উঠল যেন। এতদিন পর বউকে যাও একটু খুঁজে পেয়েছিল, তাও বউটা তার তরফ থেকে আঘাত নিয়ে গেল। মুহূর্তেই চেতে গেল সূর্য। খ্যাপাটে কণ্ঠে বলল, তুই দেখে শুনে গাড়ি চালাবি না আহম্মক? আজ তোর জন্য আমার মুরগির বাচ্চার মতো বউটা আঘাত পেল। তোর গাড়ি চালানোর লাইসেন্স আমি কেড়ে নেব, বেয়াদব। এই, তোকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে বলতো? আরুষ বলল, মহা ফ্যাসাদে। যেমন স্বামী তেমন তার স্ত্রী, দুজনেরই নজর তার এই নিষ্পাপ লাইসেন্সের উপর। তবে এই লাইসেন্স তো সূর্যই তাকে এনে দিয়েছিল। আরুষ ঘাড় বাঁকিয়ে তাকালো সূর্যের পানে, কিছুটা ঠান্ডা কণ্ঠে বলল, লাইসেন্স তো দিয়েছে সরকার, তবে এই লাইসেন্স করার পিছনে টাকা ঢেলেছেন আপনি। আরুষের কথায় থতমত খেয়ে গেল সূর্য। আমতামতা করে বলল, বেটা বদমাস, চোখ কোথা থেকে গাড়ি চালাস? বাসর সারার আগে বউকে পিষে দিয়ে আমাকে বিধবা করার পায়তারা করছিলে? মির্জাফরের বংশধর। রাতের পরে দিনের দেখা মিলেছে। সকালের সূর্যটা ধীর গতিতে তার উজ্জ্বলতা বাড়াচ্ছে। সকাল হতেই সূর্য নেমে পড়েছে তার বউয়ের খোঁজে। কাল এখানে আসতে আসতেই বিকাল গড়িয়েছিল। তারপর আবার হোটেল ঠিক করে হোটেলে উঠেছে, তাই আর গতকাল খোঁজাখুঁজির সুযোগ পায়নি। তাছাড়া যেহেতু রাজশাহীর এই এলাকাতেই মেয়েটা দেখা মিলেছে এবং কলেজ কার্ড পেয়েছে, তার মানে মেয়েটা এই এলাকাতেই থাকবে এবং এই এলাকারই কোনো এক কলেজে পড়বে। সূর্য 2টা কলেজ খুঁজে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু বউয়ের দেখা পায়নি কোথাও।
তুর্যের বুঝে আসে না শহরের বুকে একটা এলাকাতে এত কলেজের কি প্রয়োজন। কলেজ একটা হলেই তো পারতো। এখনও আশেপাশে দু তিনটা কলেজ আছে, এই দু তিনটে খুঁজে না পেলে আবার নতুন করে খোঁজ লাগাতে হবে বউয়ের। ছেলেটার ভাবনার মধ্যেই তারা এসে থামলো একটা মহিলা কলেজের সম্মুখে। আরুষ আর তুর্য একসাথেই নামলো গাড়ি থেকে। গেট পর্যন্ত যেতেই হঠাৎ পকেটে প্রবল ঝংকার তুলে বেজে উঠল তুর্যের মুঠোফোনটা। ছেলেটা পকেট ঘেটে মোবাইলটা বের করলো, মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আরুষকে বলল, তুই গিয়ে খোঁজ নে, আমি কথা বলে আসছি। পৃথা হন্তদন্ত হয়ে ছুটে আসছিল কলেজের পানি। ঘুম থেকে উঠতে উঠতে আজ দেরি হয়ে গেছে। কাল হাতের ব্যথায় রাতে ঘুমাতে পারেনি একটু, শেষ রাতে একটু ঘুমিয়ে পড়েছিল, ফলস্বরূপ উঠতে উঠতে দেরি হয়েছে সকালে, আর কলেজেও আসতেও দেরি। পৃথা হাত উঁচিয়ে হাত ঘড়ি দেখল, ক্লাসের বাকি আর মাত্র 5 মিনিট। দ্রুত পা চালালো মেয়েটা। হন্তদন্ত হয়ে কলেজে ঢুকতে গিয়েই বাধা পেল। কারো শক্তপোক্ত বক্ষের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ল নিচে। গতকালের আঘাতপ্রাপ্ত স্থানে আবারও আঘাত পেল। চোখ মুখ কুঁচকে কণ্ঠে আহমূলক শব্দ ব্যথাতুর ধ্বনি তুলল মেয়েটা। ব্যথার স্থানে আবারও ব্যথা পেয়ে চোখজোড়া টলমল হলো। মাথা তুলে সম্মুখের দিকে তাকাতেই আবিষ্কার করলো অতীব মাত্রায় এক সুদর্শন যুবককে। কানে মোবাইল নিয়ে বেশ গম্ভীরভাবে কথা বলছে কারোর সাথে। এদিকে তার হাতের মতো দেহের সাথে ধাক্কা খেয়ে এক রমণী যে নাজেহাল অবস্থায় মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই এই যুবকের। পৃথার রাগ লাগলো খুব। ডাগর ডগর নয়নে সে তাকালো সুদর্শন যুবকের পানে। কালো প্যান্টের উপরে শুভ্র রঙা একখানা শার্ট জড়িয়েছে যুবক, গলার কাছে একখানা কালো চশমা ঝুলন্ত। পৃথা তাকালো লোকটার মুখ পানে। একটু বেশি ফর্সা মনে হচ্ছে, কেমন ইংরেজদের মতো। ফর্সা গালে আবার গাঢ় চাপদারির স্থান, কিঞ্চিত মাত্রায় বড় চুলগুলো পিছনের দিকে ঠেলে রাখা। পৃথা ভ্রু কুচকালো। লোকটাকে কোথায় যেন দেখেছে মনে হচ্ছে। হ্যাঁ, এ তো গতকালের সেই লোক যে লোকের গাড়ির সাথে ধাক্কা লেগেছিল পৃথার। লোকটা টাকার গরমও দেখেছিল বেশ। ভাগ্যিস এই লোকটাকে দেখে ক্রাশ খেতে খেতে বেঁচে গেছে, নয়তো এমন একটা ব্রিটিশ লোকের উপরে ক্রাশ খেতে জীবনটা বরবাদ হয়ে যেত। মানুষ সুন্দর হলেই যে তার মন সুন্দর হয় না, এই লোককে দেখে তার জলযন্ত্র প্রমাণ। নাক মুখ কুচকে নিচ থেকে উঠে দাঁড়ালো পৃথা। তার কানের কাছে বেজে উঠল তুর্যের বলা গতকালের সেই কথাটি। কিছু টাকা ধরেই দিয়ে বিদায় করে এটাকে। কথাটা মনে পড়তেই ক্রোধে ফোঁস করে উঠল পৃথা। সে কি ভিক্ষুক নাকি যে টাকা দিয়ে বিদায় করবে? নাকি টাকার জন্য ষড়যন্ত্র করে লাফিয়ে গিয়ে তার গাড়ির সম্মুখে পড়েছিল? উল্টো তারা দুর্নীতি ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ির সামনে তুলে দিয়ে জখম করেছিল তাকে। টাকার বিষয়টা বেশ অপমানে লেগেছে পৃথার। এমনি মেয়েটা বড্ড শান্ত নম্র, কিন্তু এই টাকার অপমানটা মেনে নিতে একদমই ইচ্ছুক নয় সে। অবশ্য টাকার কথাটা না বললে মেয়েটা এতটাও রাখতো না। গতকাল আর আজকের রাগ নিয়েই তুর্যের পানে অগ্নি দৃষ্টিতে তাকালো মেয়েটা। কণ্ঠে ক্রোধ এঁটে বলল, এই বড় লোকের অহংকারী ছেলে, আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? সূর্য ভ্রু কুচকালো মেয়েটার কথায়। মোবাইলে থাকা ব্যক্তিকে বলল। পরে বলছে। কলটা কাটলো তুর্য, আশেপাশে তাকিয়ে বলল, যে আমাকে বলছো? আপনাকে ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না, আর ধাক্কাটাও আপনার হাতের মতো দেহের সাথেই লেগেছে আমার। তুর্যের চোখ বড় বড় হলো। নিজের দেহের পানে তাকালো সে। যথেষ্ট সুঠাম দেহের অধিকারী তুর্য, আর এই মেয়ে কিনা তাকে বলেছে হাতির মতো দেহ। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি কি বললে আমাকে? আমার হাতের মতো দেহ? নিশ্চয়ই চোখ নষ্ট তোমার। চোখের ডাক্তার দেখাও অতি দ্রুত। থামলো তুর্য, আবার বলল, আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দেয়নি, বরং তুমি তোমার ওই পাটকাঠির মতো দেহ নিয়ে মাছের মতো আমার উপর এসে উড়ে পড়েছিলে। আমি আবার আমার দেহের উপরে কোনো মশামাছি সহ্য করতে পারি না, তাই টোকা মেরে ফেলে দিয়েছে। পৃথা ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, এই এই কি বললেন আপনি? আমি পাটকাঠির মতো? মোটেই না, আমি একদম ঠিক আছি, ব্রিটিশ লোক একটা। তুর্য কটমট করে তাকালো পৃথার পানে, অত্যন্ত ক্রোধের সাথে শুধালো, কি বললে তুমি? আমি ব্রিটিশ লোক? দেখতে শুনতে তো ব্রিটিশদের মতোই, অবশ্য মনটাও ব্রিটিশগিরিতে ভরপুর। মুখ সামনে কথা বলো বেয়াদব মেয়ে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? মুখ বাঁকালো পৃথা, ভেঙচি কেটে বলল,
জানি তো, 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে পালানোর সময় তাদের কোল থেকে ভুলবশত বাংলার মাটিতে পড়ে যাওয়া ব্রিটিশদের বাচ্চা আপনি। রন্ধে রন্ধে যার ব্রিটিশগিরি, ব্রিটিশদের বংশধর কথাকার। একটুখানি 5 আঙ্গুলের মেয়ে, বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না? পরিবার থেকে এটুকু শিক্ষাও পাওনি? পৃথা চোখে চোখ রাখলো তুর্যের, দৃঢ় কণ্ঠে বলল, পরিবার থেকে ঠিকই শিক্ষা দিয়েছে, তবে সম্মান বড় ছোট থেকে হয় না, হয় মানুষের মন মানসিকতার আচার আচরণ দেখে। আমি অবশ্য কোনো অহংকারী টাকার গরমওয়ালা ছেলেকে সম্মান করি না। গতকাল পৃথার কথার মধ্যেই তুর্যের মোবাইল বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে আরুষের নাম দেখেই কলটা ধরল সে। পৃথার পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ আরুষ, বল। আরুষ তেমন কথা বাড়ল না, সরাসরি বলল, আপনার মুরগির বাচ্চার মতো বউকে পেয়ে গেছি স্যার, ভিতরে আসুন। তুর্যের কলেজা যেন শীতল হলো। একটু আগে চটে যাওয়া মেজাজটা ঠান্ডা হলো মুহূর্তেই। কল কেটে তাকালো সে পৃথার পানে, ফুরফুরে মেজাজে বলল, নিহাত মন মেজাজটা ভালো হয়ে গেছে আমার, আর ভেতরেও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা পড়ে গেছে, নয়তো তোমাকে দেখে নিতাম বেয়াদব মেয়ে। কথাটা বলেই কলেজের ভিতরের দিকে পা বাড়ালো তুর্য। পিছন থেকে পৃথা মুখ বাঁকালো, গলা উঁচিয়ে বলল, আরে যান যান, অহংকারী ব্রিটিশ পুরুষ। তুর্য শুনল পৃথার কথাগুলো, তবে পাত্তা দিল না। এখন তার মন পড়ে রয়েছে কলেজের ভিতরে। এত দিনের অপেক্ষা বুঝি এই শেষ হলো? মুরগির বাচ্চার মতো বউটাকে একটা দর্শনের জন্য মনটা আনচান আনচান করে উঠল। পৃথাও আর কিছু বলল না, পিছন ঘুরে রওনা হলো নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ আর ক্লাস করবে না, এমনি দেরি হয়ে গেছে। কলেজে গেলে স্যারেরা এখন বাইরে দাঁড় করিয়ে রাখবে। তার থেকে বরং বাড়িতে গিয়ে মা বাবাকে হাতের ক্ষত দেখিয়ে কেঁদে কেঁদে কলেজে কল করিয়ে অসুস্থ তাই ক্লাস করতে পারেনি এটা বলে দিবে। সময় গড়ালো। তুর্য বেশ কিছুক্ষণ বসে রইল প্রধান অধ্যাপকের কক্ষে, কিন্তু পৃথার দেখা নেই। দপ্তরে এসে জানান দিল পৃথা আজ কলেজে আসেনি। আবারও হতাশ হলো তুর্য, বিড়বিড়িয়ে বলল, ফাঁকিবাজ বউ একটা। তবে এবার আর ভুল করল না ছেলেটা। কলেজ কর্তৃপক্ষ এবং পৃথার সাথে পড়া ছাত্রীদের থেকে মেয়েটার বাসার ঠিকানা নিয়ে নিল। অতঃপর যাত্রা শুরু করলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। খানিক সময়ের মধ্যেই তুর্য এসে পৌঁছালো পৃথাদের বাড়িতে। বেশ বড়সড় শৌখিন বাড়িটা। তুর্য ওষ্ঠ বাঁকিয়ে হাসলো, আরুষের পানে তাকিয়ে বলল, নিশ্চয়ই আমার শ্বশুর আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখে রাজাকারের মতো এরোটাকে মেরে দেওয়াতে সুন্দর বাড়িটা করেছে। আরুষ প্রত্যুত্তর করল না কোনো। এমনিও তুর্যর এই কথার পরিপ্রেক্ষিতে কি বলা উচিত জানা নেই তার। তুর্য এগিয়ে গেল পৃথাদের ঘরের দরজার সম্মুখে। কলিং বেল বাজাতে হাত বাড়িয়েও ফিরে নিল। নিজেকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল যে সব পরিপাটি আছে কিনা। প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে। যদি সকলের নজরই না কাটতে পারে তবে এত সুদর্শন হয়ে লাভ কি? নিজের পর্যবেক্ষণেও সন্তুষ্ট হলো না ছেলেটা। আরুষের পানে তাকিয়ে প্রশ্ন করল, সব ঠিক আছে তো আরুষ? আরুষ আপাদমস্তক পর্যবেক্ষণ করলো তুর্যের, অতঃপর হাসি মুখে বলল, একদম স্যার। তুর্য আশ্বস্ত হলো, হাত বাড়িয়ে বাজালো কলিং বেলটা। মিনিট খানিকের মধ্যেই একজন যুবক এসে দরজাটা খুলল। নম্র কণ্ঠে তুর্যকে প্রশ্ন করল, জি, আপনারা কারা আর কাকে চাই? এটা পলাশ শেখদারের বাড়ি না? জি উনি কি বাড়ি আছেন? হ্যাঁ, আপনারা ভিতরে আসুন। তুর্য আরুষকে নিয়ে ভিতরে ঢুকলো। ছেলেটা তাদের দুজনকে বসতে বলে একটু গলা উঁচিয়ে ডাকলো পলাশ শিকদারকে। বলল, বাবা, তোমার সাথে দেখা করতে কারা যেন এসেছে। পলাশ শিকদার নিজের কক্ষেই ছিলেন। কেউ তার সাথে দেখা করতে এসেছে শুনেই কক্ষ থেকে বাইরে এলেন। বসার কক্ষে ঢুকতে ঢুকতে বললেন, কই কারা এসেছে? তুর্য বসা থেকে উঠে দাঁড়ালো, ভালোভাবে তাকালো পলাশ শিকদারের পানে। অনেক বছর আগে দেখেছিল সে এই লোকটাকে। আগের মতো তরতাজা এখন আর নেই তিনি। চামড়ায় ভাঁজ পড়েছে, চুলগুলো শুভ্র রং ধারণ করেছে, মাথার মধ্যেও টাক পড়েছে বিশাল, তবে চেহারায় মিল আছে। তুর্য স্বস্তি পেল, না, সে ভুল স্থানে আসেনি, এটাই তার শ্বশুরবাড়ি। তুর্য এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, অত্যন্ত নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। পলাশ শিকদার ভ্রু কুচকালেন, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন তুর্যের পানে। ছেলেটাকে বোধহয় চিনলেন না তিনি।
আবার শ্বশুর বলে সম্বোধন করছে। পৃথা ছাড়া তো কোনো মেয়ে নেই তার, তাহলে এই ছেলের শ্বশুর সে কিভাবে হলো? পলাশ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন। তুমি কে? তুর্য যেন বিস্মিত হলো। তার শ্বশুর তাকে চিনতে পারছে না। কি এক মর্মান্তিক ঘটনা! তুর্য কাঁদতে গিয়েও কাঁদল না, নিজের মনকে সান্ত্বনা দিল। রাজাকারা ভালো মানুষকে চিনেও না। অতঃপর ছেলেটা একটু এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, নিজের পরিচয় দিতে গিয়ে বলল, আপনি আমাকে চিনতে পারছেন না শ্বশুরমশাই? আমি আপনার একমাত্র মুরগির বাচ্চার মতো মেয়ের হাঁসের বাচ্চার মতো জামাই, তুর্য চৌধুরী। পলাশ শিকদার চমকালেন, বিস্মিত দৃষ্টিতে তাকালেন তুর্যের পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি তুমি তুর্য? তুর্য হেসে বলল, জি, আপনার একমাত্র মেয়ের জামাই। তুর্যের উত্তর আসার সাথে সাথেই গম্ভীর হলো পলাশ শিকদারের মুখশ্রী। তার স্মরণে এলো পৃথার বিয়ে, তুর্যের চলে যাওয়া এবং তার পরবর্তী পরিস্থিতিগুলো। মনে মনে ক্রোধ জন্মালো বয়স্ক লোকটার। থমথমে কণ্ঠে বলল, তুমি হঠাৎ এখানে ডিভোর্স দিতে এসেছো? তা না, আসলে চলো তো। পৃথার সাথে তোমার বিয়ে হওয়ার সময়ে ওর বয়স কম ছিল, তাই রেজিস্টার হয়নি। আইনে ডিভোর্সের ঝামেলা নেই এখানে, তবে মুখে তালাক দেওয়ার একটা বিষয় আছে। যেহেতু তোমাদের বিয়েটা হয়েছিল, তবে তার সামনে না এসে দূর থেকেই দিলেই ভালো হতো। থামলেন পলাশ শিকদার, আবারও বললেন, পৃথা এই বিয়ের সম্পর্কে কিছু না জানে। ওর বয়স তখন ছিল মাত্র 10। বিয়ের সংসার স্বামী কোনোটাই ওর জ্ঞান ছিল না তেমন। পরবর্তীতে তুমি ওকে ছেড়ে দিলে। আমরা চাইনি আমাদের ভুলের জন্য ছোট্ট মেয়েটার জীবন নষ্ট হয়ে যাক, তাই বিয়েটা সর্বদা ওর সম্মুখে আমরা পুতুল বিয়ে বলে উপস্থাপন করেছি। সুতরাং এখন যদি তুমি ওর সম্মুখে এসে ওকে তালাক দিতে চাও, বিষয়টা হইতে বিপরীত হতে পারে। ওর মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে। আশা করি তুমি বুঝতে পারছো আমার কথা, তাই তালাকটা দূর থেকে দিলেই ভালো হয়। পলাশ শিকদার গড়গড় করে বললেন কথাগুলো। হঠাৎ এতদিন পর তুর্যকে সম্মুখে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিল পৌর লোকটা। পৃথার অল্প বয়সে তাদের ভুলের কারণে যে মেয়েটার জীবনে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে তা মেয়েকে জানতে দিতে একদমই ইচ্ছুক নন পলাশ শিকদার। সে কোনোভাবেই চায় না মেয়ের জীবনে আর কোনো দুর্যোগ নেমে আসুক, মন ভাঙুক বা তাদের ভুল বুঝুক। বড় আদরের মেয়ে যে তাই তো এলাকা ছাড়ল। দিন ধরে মেয়ের থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছেন, আর আজ কিনা সেই সত্যিটা হেঁটে এসে দাঁড়িয়েছে তার দ্বারে। ছেলেটার প্রতি ভীষণ ক্রোধ জন্মাচ্ছে, আবার মেয়ের জন্য চিন্তা হচ্ছে। মেয়েটা কোনোভাবে যদি কখনো জীবনের এত বড় সত্যের মুখোমুখি হয়, তবে কি প্রতিক্রিয়া হবে ভেবে পাচ্ছে না পলাশ শিকদার। তার উপর যদি জানতে পারে বিয়ের দিনই বিয়ের আসরে তার স্বামী তাকে ত্যাগ করেছিল, তখন কি করবে? পলাশ শিকদার ঠিক জানেন তার মেয়েটা উপরে উপরে ভীষণ চঞ্চল চটপটে হলেও ভিতরে ভিতরে একদম নাজুক, ভীষণ আবেগী। নিজের জীবনের এত বড় সত্যি জানলে হয়তো আরও নাজুক হয়ে পড়বে। না, তিনি বেঁচে থাকতে তার মেয়ের উপর আর কোনো ঝড়ঝাপটা আসতে দিবেন না। এমনি তাদের ভুলে অল্প বয়সী মেয়েটাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তুর্য শুনল পলাশ শিকদারের বলা কথাগুলো, বিস্ময়ে চোয়াল ঝুলে গেল তার। যে বউয়ের জন্য তার এত প্রতীক্ষা, এত অস্থিরতা, সেই বউ কিনা জানে না বিয়ের কথা। তার রাজাকার শ্বশুরটা তার এত বড় একখানা বিয়েকে পুতুল বিয়ে বলে চালিয়ে দিয়েছে। তুর্যের মুখশ্রী থমথমে হলো, গম্ভীর কণ্ঠে সে বলল, আমি কোনো তালাক টালাক নিতে আসিনি, আমি এসেছি আমার বউকে সাথে করে নিয়ে যেতে। তুর্যের কথায় যেন বিস্ফোরণ ঘটল উপস্থিত সকলের মধ্যে। এতদিন পর ছেলেটা এসে এমন কিছু বলবে কল্পনাও করেনি কেউ। পলাশ শিকদার চুপ রইলেন, বুঝতে চেষ্টা করলেন তুর্যের মুখভঙ্গি। ছেলেটা কি সত্যিই বলছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? পলাশ শিকদার চুপ রইলেও চুপ থাকতে পারল না তার দুই ছেলে পিয়াস আর পিয়াল। এই ছেলেটা যে তুর্য, সে বাক্য কর্ণে পৌঁছাতেই তাদের মেজাজের পারদ হৈ হৈ করে তুঙ্গে পৌঁছে গিয়েছিল। শুধুমাত্র বাবার নরম কণ্ঠের সম্মুখে থেমে রয়েছিল এতক্ষণ, কিন্তু এখন আর ধৈর্য কুলালো না। তার ছোট বোনটার জীবনের সাথে এত বড় একটা খেলা খেলে এখন আবার এসেছে তার বোনকে নিতে। গর্জে উঠল পিয়াস, অত্যন্ত ক্রোধের সাথে বলল, ঠাট্টা করছিস এতদিন পর এসে? তোর সাথে আমাদের সম্পর্কটা হাসি ঠাট্টার হলেও এখন আর তা নেই। তুই যেদিন আমার বোনকে বিয়ের আসরে ফেলে চলে গেছিলি, সেদিনই সেই সম্পর্কর ইতিই ঘটেছে।
তুর্য তাকালো পিয়াসের পানে, দৃঢ় কণ্ঠে বলল, আমি মোটেও ঠাট্টা করছি না। আমি আমার বউকে নিতে এসেছি আর নিয়ে যাব। হুঙ্কার তুলল পিয়াল। তুর্যের পানে তেড়ে গিয়ে বলল, কার বউ? কিসের বউ? এখনই বেরিয়ে যা তুই আমাদের বাড়ি থেকে। আগে জানলে তোকে বাড়িতে ঢুকতেই দিতাম না আমি। কেউ স্বীকার করুক বা না করুক, আজ থেকে 7 বছর আগে পৃথার সাথে আমার বিয়ে হয়েছিল। সে অনুপাতে সে এখন আমার বউ, আর আমার বউকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। পিয়াল ক্রোধের বশে আবারও তেড়ে গেল তুর্যের পানে। তবে তুর্যকে কোনো আঘাত করার আগেই তাকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে সে তুর্যকে বললেন, সে কথাটা তোমার সেদিন ভাবা উচিত ছিল। সেদিন আমার মেয়েকে বিয়ে আসরে ফেলে গিয়েছিলে। তাছাড়া সেদিন তো বেশ বড় মুখ করে বলেছিলে এই বিয়ে তুমি মানো না। তাহলে আজ কি হলো? তুর্যের মুখশ্রীতে অপরাধী ভাব ফুটে উঠল। নত কণ্ঠে সে বলল, আমি সেদিন ভুল করেছিলাম, আমি জানি। সে ভুলের প্রায়শ্চিত্তই করতে এসেছি আজ। আমি সবটা মেনে পৃথাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাইছি। কিন্তু আমি আমার পুরনো ভুলের পুনরাবৃত্তি করতে চাই না। আর আমি আমার মেয়েকে কখনোই আর তোমার হাতে তুলে দেব না। তুমি এখন আসতে পারো। ভেতরে ভেতরে ক্রোধে ফেটে বলল তুর্য। ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, আমার বউকে আমি নিয়ে যাব, আপনি বাধা দেওয়ার কে? তবে মুখে কিছুই বলল না ছেলেটা। হাজার হলেও এটা তার শ্বশুর মশাই। তার উপর আজ প্রথম দিন শ্বশুরবাড়ি এবং শ্বশুরের মুখোমুখি হয়েছে সে। এদের সম্মুখে নিজের ক্রোধ প্রকাশ করে আর খারাপ হতে চাইল না। এমনি বিগত দিনে কম ভুল সে করেনি। ওষ্ঠ টেনে জোরপূর্বক হাসল তুর্য। চোখ মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, দয়া করে আমার সাথে এমন রাজাকারদের মতো ব্যবহার করবে না শ্বশুরমশাই। আমি আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া একদম ভালো নেই। আমার বউটাকে দয়া করে আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। পলাশ শিকদার হতভম্ব হলেন। এই ছেলে নির্লজ্জের মতো এসব কি বলছে? ছোটবেলা থেকে যতদূর ছেলেটাকে তিনি দেখেছিলেন তাতে জানতেন তুর্য রাগচটা গম্ভীর জেদি ছেলে। এখন তো দেখা যাচ্ছে এ ছেলে নির্লজ্জ ও ভীষণ। ভাগ্যিস সেদিন তুর্য বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছিল আর বিয়ে মানবে না বলেছিল, নয়তো এই নির্লজ্জটা আজ মেয়ের জামা হিসেবে তার গলায় বেঁধে থাকতো। অবশ্য না বেঁধে বাকি রয়েছে কোথায়? এখনো যেহেতু তালাক হয়নি, তার মানে এই নির্লজ্জটা এখনো তার মেয়ের জামাই। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, বেয়াদব! একদম ঠিক বলেছেন শ্বশুরমশাই। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া আমি দিন দিন বেয়াদবে পরিণত হচ্ছে। আমার ভিতরে একটু আদব ফিরে আনতে হলেও আমার বউটাকে আমায় ফিরিয়ে দিন আপনি। একটু দয়া করুন আমার ওপর। পলাশ শিকদার হয়তো বলতে চাইছিলেন কিছু একটা, কিন্তু তার আগেই পিয়াস মুখ খুলল। বাবার পানে তাকিয়ে বলল, এটাকে এখনো সহ্য করছো কেন বাবা? এটাকে তাড়াতাড়ি বের করে দাও বাড়ি থেকে। পিতা একটা ভার এ সম্পর্কে কিছু জানতে পারলে কি হবে ভেবে দেখছো? পিয়াসের কথায় দাঁতে দাঁত চাপল তুর্য। বিড়বিড়িয়ে বলল,